ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আজও ফিরে আবারও পর্ব 25 সুফি আক্তার। রাতটুকু কেটেছে, ফুটেছে সকালের আলো। সেই যাত্রাপালা থেকে ফিরে ঘুমোতে ঘুমোতে ভোর 4টা পেরিয়েছে। সারা রাস্তা দুজনার ঝগড়া করেই এসেছে। রৌদ্রমেঘাকে ছাড়েনি আর, ওভাবেই পুরো রাস্তা পাজাগুলে করে তুলে এনেছে চেয়ারম্যান বাড়ির দরজার সামনে নামিয়ে দিয়েছে। তুহিন আলম বাড়ি ফেরার আগেই ফিরে এসেছে ওরা। কারোর চোখে পড়েনি। রমণীর ইচ্ছে রাখতে সবার চোখ চুরিয়ে যাত্রা দেখতে বেরোলো বেপরোয়া যুবক। তবে যাত্রা আর দেখা হলো কই? হলো আর এক নাটক। বাড়িতে কেউ জানাজানি হওয়ার আগেই ওরা যে যার ঘরে ঠাঁই জুড়েছিল। আজ সকাল, এখন বাজে সকাল 9টা। দিগন্ত চিরে সূর্যলোকে সোনালি রশ্মি নেমে এসে মিশেছে মাটির বুকে। আজ বোধহয় শহরে ফেরার দিন। রৌদ্র না আসলে আরো কটা দিন থাকা হতো, কিন্তু বেপরোয়া ছেলে যেহেতু এসেছে, তাই তোফায়েল কবির শুভ্রকে কড়া আদেশ দিয়েছেন আজকেই সবাইকে শহরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুভ্র দুপুরে এসে নিয়ে যাবে ওদের। ব্রেকফাস্ট করে লাইটার আর সিগারেট পকেটে নিয়ে ছাদের উদ্দেশ্যের দিকে পা বাড়াল রৌদ্র। শাওন নিয়েছে সকালে উঠেই। সবার পরীক্ষা ছিল না আজ। বসা করে বসেছিল ওরা সকলে। রৌদ্র ওদের পাশ কাটিয়ে সিঁড়ির পথে এগিয়েছে। সিগারেট ধরার জন্য এখন ছাদে উঠেছে সে। তা কারোরই অজানা নয়। মেঘা বাঁকা দৃষ্টিতে শুকনো নেত্রে পরখ করলো। হাতে কেবলই লাইটার আর সিগারেটের প্যাকেট, আর কিচ্ছু নেই। রৌদ্র সিঁড়ি বেয়ে ওঠার মাত্রই ছটফট করে উঠে দাঁড়ালো মেঘা। জোরপূর্বক হেসে বাকিদের দিকে তাকিয়ে বলল আস্তে ধীরে, আমি আসছি একটু, বলেই পা বাড়ালো সপ্তপর্ণে। মেঘাদের নিজেদের জন্য বরাদ্দকৃত ঘরে ঢুকলো না রমণী। সবার চোখ চুরিয়ে ঢুকলো রৌদ্রের ঘরে। ও ঘরটাতেই ছিল সে বেপরোয়া লোক। মেঘা ঘরে ঢুকে চোরের ন্যায় হাসফাস করে ভয়ে দরজা চাপিয়ে দেয় কম্পিত হাতে। এপাশ ওপাশ ঘাড় ঘুরিয়ে পুরো ঘরে নজর বোলায়, খোঁজে কাঙ্ক্ষিত কিছু। ঘন ঘন ঢোক গিলে জিভে অধর ভিজিয়ে লম্বা শ্বাস টানে। এলোমেলো পায়ে বিছানার দিকে এগোয়। বালিশ বিছানো এলোমেলো করে খোঁজ করে কিছু একটার, তবে পায় না হদিশ। বারবার ভয়ে ভয়ে দরজার দিকে তাকায় রমণী। যদি লোকটা ভুলেও চলে আসে তবে হাতে নাতে ধরা পড়ে যাবে। তবে মনে হয় আসবে না এ সময়। ছাদে গিয়ে একের পর এক সিগারেট খাবে, আসবে তারপর। বেডসাইড টেবিলের ওপরে নেই সে প্রত্যাশিত বস্তুটা। ড্রয়ারগুলো খুঁজে দেখলো, পেল না। ওপাশ ফিরতেই টেবিল ল্যাম্পের পাশে নজর পড়ল কিছু। অমনি ছটফটিয়ে তরতরে পায়ে এগুলো রমণী। ঘুরে গিয়ে রোজের ফোনটা হাতে নিল, লম্বা শ্বাস ফেললো, বসলো বিছানার উপর। স্ক্রিনে ওপেন করতেই দেখতে পেল ফোন লক, পাসওয়ার্ড দেওয়া। কপাল গুটিয়ে আসলো রমণীর, নড়ল গাঢ় ভাঁজ। কি পাসওয়ার্ড হতে পারে ফোনের? আন্দাজে নিজের মনে মতো পাসওয়ার্ড দিয়ে ট্রাই করলো আনলক করার, কিন্তু হলো না। বিফল হলো রমণী। মোটে 4বার চেষ্টা করলো, পারলো না খুলতে। একজনের ফোনের পাসওয়ার্ড আরেকজন জানবেই বা কী করে? আর একবার ট্রাই করতে পারবে। যদি না খুলে তাহলে 1 মিনিটের জন্য ফোন লক হয়ে যাবে। 1 মিনিট পর পুনরায় চেষ্টা করতে হবে। মেঘা হাফ টানলো, হাত কাঁপছে ঠকঠক করে, শুকিয়ে আসছে গলা। শেষবার ট্রাই করলো সে, এবারও বিফল। ব্যর্থতায় গা ছাড়লো, নড়ে চড়ে বসলো তবুও। 1 মিনিট বাদে পুনরায় ট্রাই করবে আবার। সে যে করেই হোক আজ এই ফোন আনলক করেই ছাড়বে সে। দেখবে কে আছে এই ফোনে, কে বারবার ফোন করে রোজকে, কে আছে ওনার। সকালে ব্রেকফাস্টের টেবিলে বসে কম করে হলেও 4বার ফোন করেছিল কেউ। রোজু কেটে দিয়েছে বারবার। 5বারের বেলায় সবার আড়ালে গিয়ে কথা বলেছে রিসিভ করে। কার সাথে কথা? মেঘার জানা মতে বাড়ির কারোর ফোন রোজু ধরে না। তাহলে কে? বন্ধুরা? কিন্তু এত কিসের দরকার বন্ধুদের সাথে? সেদিন ভুলবশত লক্ষ্য করেছিল মেঘা ফোন আসার সাথে সাথে স্ক্রিনে একটা বাচ্চার ছবি ভেসে উঠেছিল। কি ঝলকের জন্য হলেও ঠিক দেখেছে সে, ভুল দেখেনি মোটেও।
কে সেই বাচ্চা? ফোন রিসিভ করলে রোজও বেশ শান্ত হয়ে কথা বলে। কার সাথে এতটা কোমল হয়ে কথা বলে সে? এসব ভাবতে ভাবতে 1 মিনিট পেরোলো। এবার আনলক করতে না পারলে ফোন 5 মিনিটের জন্য অফ হয়ে যাবে। কি করবে মেঘা? হাতের কম্পন বাড়ে, ঘাম ছোটে কপালের ধারে। তবুও চেষ্টা করলো সে। ভেবেচিন্তে দুটো সংখ্যা টাইপ করা মাত্রই পেছন থেকে ভেসে আসলো ধারালো তবে মৃদু কোমল পুরুষালী কণ্ঠ। সানি, হোয়াট আর ইউ ডুইং হেয়ার ইন মাই রুম? মেঘা এক ঝটকায় চমকালো। ঝটকা মেরে দাঁড়াতে গেলে দুর্বল হাতে ফসকে ঠাস করে রোদ্রের ফোনটা পড়ে যায় মেঝেতে। আরো বেশি ভরকায় মেয়েটা। রোদ্রের কণ্ঠ শোনা মাত্রই কলিজার পানি শুকিয়ে গেছে তার। বৃহৎ নয়নে তাকালো সে রোদ্রের দিকে। আত্মারাম ধক করে খাঁচা ছাড়া হওয়ার উপক্রম। সহসা ভয়ে জড়লো হয় মৃদুভাষী কন্যার স্পন্দন। পিটপিট করে তাকালো সে। রৌদ্র চেয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। মেঝের দিকে তাকালো এক ঝলক। নিজের ফোনটাকে পড়ে থাকতে দেখে ফের চোখ শুকনো করে তাকালো মেঘার দিকে। রৌদ্রের তীর্যক দৃষ্টি নিজের ওপর নিক্ষেপ হওয়া মাত্রই দ্রুত চোখ নামায় মেঘা। মেঝেতে পড়ে থাকা ফোনটা তুলে ঝট করে। ভাগ্যিস কিছু হয়নি ফোনের। ঠোঁট ভিজিয়ে হাঁপ ছাড়ল সে। রৌদ্র এগিয়ে আসছে। ঠোঁটের ভাঁজে চাপলো হাসি তার। এখানটায় হঠাৎ মেঘার উপস্থিতির কারণ বুঝেও বুঝলো না। সে তো এসেছিল নিজের ফোন নিতে। রৌদ্রর কাছাকাছি এগোতেই মেঘা শিউরে উঠে। চিবুক নামিয়ে সিটিয়ে দাঁড়ায়, ফোনটাকে চেপে ধরে। পায়ের আঙুল খুঁড়তে থাকে শান বাঁধানো মেঝেতে। রৌদ্র মুখোমুখি হয়ে প্রশ্ন করে গলা ফাড় করে, কি করছিলি এখানে? আমার ফোন তোর হাতে কেন? মেঘা রৌদ্রের ফোন বিছানায় ছুঁড়ে মারে। ঝটপট করে বলে, কিছু করছিলাম না। আচ্ছা, তাহলে আমার ফোন তোমার হাতে কেন ছিল সুইট হার্ট? এমনি 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 তুমি এ ঘরে এসেছো? আমার অনুপস্থিতিতে এ ঘরে কি প্রয়োজন? তাও আবার আমার ফোনে হাতে নিয়েছো কেন আমার ফোন? মেঘা দৃষ্টি তুলে চোখে চোখ রাখলো দ্বিধাহীন। শক্ত করলো নিজেকে। নিতে পারি না? পারো তো, 1000বার নিতে পারো। প্রয়োজনটা জানতে পারি? আছে আমার প্রয়োজন। তাহলে মিটিয়ে নাও। মেঘা আশকারা পেয়ে ফের ফোনটা হাতে তুলে নিল পুনরায়। অধিকার দেখিয়ে জানতে চাইলো কড়া গলায়, পাসওয়ার্ড কি আপনার ফোনের? দাও, খুলে দিচ্ছে। আমাকে বলুন, আমি খুলব। রোজও শিথিল হয়, কোমল করে চাহনি। ফিকে হাসতে মাধুর্যপূর্ণ রাশ টানে। মেঘার চোখে চোখ রেখে কণ্ঠ নামিয়ে উত্তর করে বাধ্যের ন্যায়, 9 সেপ্টেম্বর 2019। মেঘা শোনা মাত্রই ফোনে টাইপ করতে উদ্যত হয়ে পড়ল। 4টে সংখ্যার টাইপ করা মাত্রই হাত থমকালো রমণীর। তারিখ, মাস আর বছরটা বড্ড চেনা ঠেকল। এই তারিখটা তো। আর ভাবল না রমণী। মস্তিষ্ক সজাগ হওয়া মাত্রই ছ্যাদ করে উঠল। ফোনখানা দুহাতে চেপে ধরল। বিলম্ব না করে তৎক্ষণিক তাকালো রৌদ্রের দিকে। লোকটা একদৃষ্টে চেয়ে আছে। মেঘা মর্তবনে যায় অবিশ্বাস্যে। মুখ ফাঁক হয়ে আসে রমণীর। এই তারিখটা, এই মাসটা, এই বছরটা সে বড্ড চেনা তার। চেনা বলেই তো পাসওয়ার্ড টাইপ করার সময় মেঘার আচমকাই মনে পড়ল দীর্ঘ 5 বছর আগে সেই তারিখটাতেই এই বেপরা অবাধ্য লোকটা নেশার ঘরে জোর করে বিয়ে করেছিল ওকে। হ্যাঁ তো, ঠিক এই তারিখটাতেই। মেঘার দিব্যি মনে আছে। সালটা ছিল 2019। আর তখন সেই সালটা পরিবর্তন হয়ে 5 বছর পেরিয়েছে। বদলেছে 5টা ক্যালেন্ডার। মেঘা ঠিক মনে আছে, হয়তো খারাপ স্মৃতিস্বরূপে, কিন্তু এই লোকটা, ওনার মনে থাকলো কি করে? কেন মনে রাখলেন উনি এই তারিখটা? তাও আবার নিজের ফোনের পাসওয়ার্ড হিসেবে সেট করে রেখেছেন এটা কেন? এটা কি কেবলই কাকতালীয়ভাবে? প্রশ্ন জাগতেই উল্টো উত্তর খুঁজে নিল রমণীর ব্যাকুল উন্মাদতার হৃদয়। সেদিন তো ইভাপুর সাথে বিয়ে হওয়ার কথা ছিল এনার। মেঘা 1000বার শুনে এসেছে এই কবছরে। রৌদ্র নিজেই বিয়ে করতে চেয়েছিল ইভাকে, কিন্তু ইভা পালিয়েছে তার প্রেমিকের সাথে। ইভার জায়গায় জুটেছে ইভারা, তাও নেশার ঘোরে। নেশা না করলে হয়তো এমন কিছুই হতো না। তার মানে তিনি ইভা আপু আর তার ভেঙে যাওয়া বিয়ের দিনটাকে স্মরণে রাখার জন্য ফোনের পাসওয়ার্ড বসিয়েছেন এটা, নাকি ভুলক্রমে হওয়া ওদের বিয়েটাকে স্মরণে রাখার জন্য? মেঘার চোখ অজানা
ধারণায় ছলছল করে ওঠে। রোজকে চেনে না সে, শুধু জানে রোজ বেপরোয়া, আর এই বেপরোয়া লোকটাকে ঘৃণা করে ও। ওর এই সর্বহারা জীবনের জন্য দায়ী এই বেপরোয়া লোকটা। এই বেহায়া এ বেপরোয়া লোকটা যেদিন একটু পরোয়া করলে মেঘার জীবন এমন হতো না আজ। মেঘা নিজেকে ধাতস্থ করলো, মন না মানলেও মনকে মানালো। ইফারার দিক থেকে ইভার দিক থেকে ভেবে দেখলো সে, ফোন আনলক করার ইচ্ছা জাগলো না আর। লোকটা তখনও তাকিয়ে আছে কেমন করে। মেঘা বুঝতে দিল না কিছুই, ফোনটা আনলক করলো না, উল্টো সেভাবেই ওটাকে ছুঁড়ে মারলো বিছানার উপর। ফোঁস করে রৌদ্রকে টপকাতে গেলে সহসা হাত টেনে ধরল রৌদ্র। কি হলো, প্রয়োজন নেই? মেঘা ছাড়া মেরে নিজের হাতটা ছাড়িয়ে নেয়, শক্তি খাটিয়ে আকস্মিক রৌদ্রের বুকে ধাক্কা দিয়ে ওঠে, সরিয়ে দেয় পেছনায়। ভেজা গাল ভেজা গলা তুঙ্গে তুলে বলে, রাইনমুখ, আই হেট ইউ। কোনো দিন ছোবেন না আমায়, কোনো দিন না। এই ইভারা, কি হলো হঠাৎ? ডোন্ট কল মি ইভারা, ডাকবেন না আমায় এই নামে। কেন বলেন আমাকে ইভারা? এই নামে ডাকেন কেন? ইভা আপুর নামের সাথে মিলিয়ে? হ্যাঁ, ভুলতে পারেন না ইভা আপুকে? ওকে বিয়ে করতে চেয়েছিলেন তো 9 সেপ্টেম্বর 2019। সেই জন্যই ফোনে এই পাসওয়ার্ড সেট করেছেন। এই ইডিয়েট, কী সব বলছিস তখন থেকে? রৌদ্র আবার হাত টেনে ধরতেই মেঘা ঝাঁঝিয়ে ওঠে। চুপ বলছি না, ছোবেন না আমায়। ইভারা, গলা বড় করবি না আমার ওপর। আর ইভা, হুইজ ইভা? I don't know her, but I know you. You are my Ivara, my Sunny. এই রোদ্রের রোজময় তুই। নই, কিচ্ছু নই আমি আপনার। যাকে মনে রেখে পাসওয়ার্ড দিয়েছেন তার সাথে তোড়জোড় করুন গিয়ে। আমাকে রেহাই দিন। ওই ইভা আপু। বাকি কথাটুকু শেষ করার আগেই রোজকে হিঁচড়ে টেনে ধরল। রমণীর উদ্যত দু হাত পেছনে কোমরের সাথে মুচড়ে ধরল। ছটফট করলো মেঘা। রোজও পরোয়া করলো না, মেয়েটাকে বুকের সাথে চেপে ধরে রাগে ঝেড়ে উঠল রক্তিম চোখে তাকিয়ে। ও শাট আপ, বারবার ওই বাস্টার্ডের নাম মুখে নিবি না। কেন, গায়ে লাগে? বিয়ে করতে গিয়েছি, গিয়ে হারিয়েছেন আফসোস হয় তাই? আফসোস মেটাতে ওই মেয়েকে মনে রেখে ফোনে পাসওয়ার্ড। আবারও শেষ করতে পারল না কথা। চোখের কোণে ভেজা ভেজা কিছু ঠেকল, ঘোলাটে অনুভূত হলো আখি যুগল। নিমিষেই ঝাপসা চোখে পরিষ্কার করে বাম চোখের কার্নিশ ঘেঁষে এক ফোঁটা উষ্ণ নোনা তরল গড়ালো টুপ করে। রুদ্ধ হলো জবান। মেয়েটার কষ্ট হচ্ছে অজানা কারণে। রুদ্ধ হলো জবান। মেয়েটার কষ্ট হচ্ছে অজানা কারণে। রোজও একমুংশীর চোখে দেখে শীতল হয়, তবে বিচলিত অন্দরকণ অন্তঃস্থল অগোছালো ছটফটে মেয়েটাকে আলগোছে আগলে নিয়ে কপালে কপাল ঠেকিয়ে পরম আবেশে ধীর সরে সান্ত্বনার সুরে বলে, 9 সেপ্টেম্বর 2019। দ্যাট ওয়াজ আওয়ার ওয়েডিং ডেট, নাথিং এলস। সময় তখন দুপুর 1:30। অফিস রুম থেকে বেরোলো আদ্র। ইংরেজি ডিপার্টমেন্টের দোতলা করিডোর পেরিয়ে দম্ভ ভরে পা চালিয়ে এগোচ্ছে সিঁড়ির দিকে। ক্লাস শেষ, বাড়ি ফিরছে এখন। পরনে টান টান সাদা ইন করা শার্ট, পুরো ফিটফাট প্রফেসর আদ্রিয়ান কবির আদ্র। পুরো বললে ভুল হবে, একটু এলোমেলো আছে। পরনের ব্লেজার খুলে ধরে রেখেছে হাতে, 2-4টে চুল কপালে বাড়ি খাচ্ছে। সিঁড়ি ডিঙিয়ে নিচে নামলো সে। করিডোরের পথে পার্কিং লটের দিকে এগোতে গেলে চিকন মেয়েলি কণ্ঠে ডাক পড়ল পেছন থেকে, স্যার। আদ্র প্রথমত সাড়া দিল না, দ্বিতীয়বার কানে বাজলো সেই সম্বোধনের সাথে নিজের নাম, আদ্র স্যার। সহসা থামলো আদ্র। ঘাড় ঘুরিয়ে পিছু ফিরতেই সেই মেয়েটাকে দেখতে পেল, অতি সহজিয়া রমণী। এই তো সেই চেনা, তবে ক্ষণিকে ক্ষণিকে বড্ড অচেনা হয়ে দাঁড়ায়। আদ্রতাকে দেখে দাম্ভিকতা বজায় রেখেই কপালে ভাঁজ ফেলল 3 স্তর। শিশির পিটপিট করে এগোয়, সামনাসামনি দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে চিবুক উঁচিয়ে বলে, সরি পিছু ডাকার জন্য। অ্যাকচুয়ালি মেঘা আর সাফাকে ফোনে পাচ্ছি না, কদিন ধরে আছে ইউনিভার্সিটিতে, ওদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে না, তাই ডাকলাম আপনাকে। জানার ছিল কবে থেকে আসবে ওরা। আদ্রের রাজবাড়ি জবাব, কাল থেকে আসবে। আর ওরা বাড়িতে নেই। কোথায় গেছে?
শিশির বিচলিত প্রশ্ন। আদ্রও চোখ শুরু করে। বিরক্তি লাগলেও উত্তর করে, গ্রামে ঘুরতে গেছে। সেখানে নেটওয়ার্ক প্রবলেম। তাই কন্ট্যাক্ট হচ্ছে না হয়তো। তবে কাল থেকে আসবে ওরা। আর এনি কোয়েশ্চেন? গুরুগম্ভীর লোকটার মুখশ্রীতে প্রকাশিত বিরক্তিটুকু শিশির বুঝল বোধহয়। লোকটা গুরুভার, দাম্ভিক, অহংকারী বললে ভুল হবে না। সাফা আর মেঘা সবসময় বলে আজও অনেক ভালো, খুব কোমল, নমনীয়। কেবল ক্লাসেই সে এমন গম্ভীর, বাড়তি সময় খুব মোলায়েম। তবে লোকটার ব্যবহার মোটেও তা প্রকাশ পায় না। মনেই হয় না তিনি কোমল। টিচার হিসেবে হলেও শিশির তার সাথে আগ বাড়িয়ে কথা বলেনি কভুও। আজ প্রথম এভাবে ডেকে কথা বলল তার। আর সেদিনের ছিল অনাকাঙ্ক্ষিত। গলা নামিয়ে মৃদু স্বরে বলল শিশির, নো স্যার। মাথা নামিয়ে ব্যাগ চেপে ধরে পাশ কাটাতে গেলে আদ্র ডেকে আচমকা, এই শোনো। চকিতে ঘাড় ঘোরায় স্নিগ্ধ কোমল রমণী উত্তরে বলে, জি। নামটা যেন কি তোমার? সেদিন বলেছিলাম, মনে নেই? শিশির, নাইস নেম, আসতে পারো। আর থামল না মেয়েটা। আদ্র পার্কিং লটের দিকে পা বাড়ায়। আর সে পা বাড়ায় উল্টো পথে। মেঘা আর সাফার খোঁজ নেওয়ার ছিল কেবলই। ওদের সাথে কন্ট্যাক্ট হয়নি কদিন হলো। কয়েক পা এগোতেই মুখোমুখি হলো ফারিন। ফারিনের সাথে আরও দুজন, ওরই ফ্রেন্ড। বড়লোকের মেয়ে ওরা সবে। শিশিরকে আদ্রের সাথে কথা বলতে দেখেছে ফারিন। এমন বিচুটি পাতার ডালা পড়েছে গায়ে। ক্লাস আর পড়াশোনা এই ব্যতীত ভার্সিটির অন্য কোথাও আদ্রিয়ান কবির আদ্রের সাথে কথা বলার সাহস নেই কারোর। কথা বলতে গেলেও আদ্র ইগনোর করে। সে কেবলই এই ভার্সিটির লেকচারার। সময় করে আসা, ক্লাস নেওয়া আর ছুটির পর চলে যাওয়া ব্যতীত বাড়তি কিছুই তার ব্যক্তিত্বের সীমায় পড়ে না। আজ হিতে বিপরীত। ফারিন শত চেষ্টা করেও কোনো দিন সুযোগ নিতে পারেনি, কথা বলতে পারেনি আদ্রের সাথে। চেষ্টা করলেও রাগান্বিত দৃষ্টিতে সম্মুখে টিকতে পারেনি সে। আজ বেশ স্বাভাবিক হয়েই আদ্রের সাথে শিশিরকে কথা বলতে দেখল। রাগে কিচকিচিয়ে গজগজিয়ে শিশিরের পথ রুখে মুখ বাঁকিয়ে খিটখিটে স্বরে জিজ্ঞাসা করলো সোজা সাপটা, কি কথা বলছিলে স্যারের সাথে? শিশির ভ্রুযুগল জড়ো করলো। পাল্টা শুধোয়, তোমাকে কেন বলবো? জানতে চেয়েছি, তাই বলবে? মেঘা আর সাফার খোঁজ নিচ্ছিলাম। খোঁজ নিচ্ছিলে নাকি সেই বাহানায় স্যারের সাথে ঘষাঘষি করার চেষ্টা করছিলে? কুৎসিত বাক্য শুনে মুখ কুচকে ছোট করলো শিশির। চাহনি তীক্ষ্ণ করে বলল, হোয়াট আর ইউ টকিং ননসেন্স? ফারিন হাসল ব্যঙ্গাত্মক। বাকি দুজনের দিকে চাওয়াচাবি করে ঠোঁট বাঁকিয়ে তিরস্কার করে বলল, শুনেছিস তোরা? ডিপার্টমেন্টের টপার গার্ল, অফ সরি, লোয়ার ক্লাস গার্ল কিনা ক্লাসের বাইরে দ্য মোস্ট হ্যান্ডসাম আদ্রিয়ান কবির আদ্রের সাথে কথা বলে দুঃসাহস দেখিয়েছে। মানা যায় এটা? শিশির বিব্রত হয়। এ মেয়ে বারবার অসহ্যকর। এই অসহ্য অনুভূতিটা সাফার থেকে ভালোই আয়ত্ত করেছে সে। সহ্য হয় না এই বিগড়ে যাওয়া মেয়েটাকে। আর এই মেয়ে শিশিরকে সহ্য করতে পারে না, কারণ মেঘা আর সাফার সাথে গভীর বন্ধুত্ব আছে শিশিরের, যা ওর সাথে নেই। এই সাধারণ ছোটলোক মেয়েটাকে কি দেখে বন্ধু পাঠিয়েছে ওরা কে জানে। বারবার মেঘা আর সাফার সামনে শিশিরকে কটাক্ষ করে কথা বলে ফারিন। যতবার বলে ততবারই নিজের লাঞ্ছিত হয়ে ফিরে আসে। সাফা তো আছেই মুখের ওপর ঝকঝকাঝক করে ঠাস ঠাস করে কথা শোনার জন্য। কিন্তু বিরক্তি সমেত স্বাভাবিকভাবেই বলল শিশির। যার সাহস থাকে কেবল সেই দুঃসাহস দেখানোর মতো সৎসাহস পায়। মানা না মানা সেটা প্রত্যক্ষদর্শীদের ব্যাপার। বাই দ্য ওয়ে, ভুলে যেও না আদ্র স্যার কেবলই আমাদের প্রফেসর, তোমার ও বা তোমার আর আমারও। আর তার পাশাপাশি তিনি মেঘা আর সাফার ভাইয়া। আমি কেবলই ওদের ভাইয়ার কাছে ওদের খোঁজ নিয়েছি, বুঝেছো আশা করি। এটুকুন বলেই শিশির পাশ কাটাতে গেলে ওদের ফারিন কটাক্ষ করে বলল তৎক্ষণাৎ, ক্লাস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা চেহারা সৌন্দর্য কোনোটাই নেই তোমার কাছে। তোমার দাঁড়ে বাড়তি কিছু ভাবিও না আমরা। শিশির থামল সহসা, পিছু ফিরল এক ঝাঁক বিরক্তির সময়। সে নরম তবে ব্যক্তিত্ব সম্পন্ন। কারোর বিদকুটে তাচ্ছিল্যর কথা শুনে গায়ে লাগানোর মতো মেয়ে সে নয়। সে কথার বিপরীতে পাল্টা প্রতিরোধ তার জানা আছে। সাধারণ সে, তবে ভুক্তভোগী নয়। ফারিনের তিরস্কার মোটেও গায়ে মাখল না।
ঝেড়ে উঠল। শাট আপ! খবরদার আমার ক্লাস তুলে কথা বলবে না। ফারিন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে সহ্য করব না বলে রাখলাম। আর না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে সহ্য করব না বলে রাখলাম। নিজের অকাতে থাকো ফারিন। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না বলার মেয়ে নয়। সবসময় উল্টোপাল্টা মন্তব্য সহ্য করি তোমার। আর এমনিতেও আমার ক্লাস আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার থেকে ভালো হলে সাফার মেঘা ব্যাকগ্রাউন্ড আমার তোমার ক্লাস আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার থেকে ভালো হলে সাফার মেঘা আমার কাছে না এসে তোমার কাছেই যেত। এখন থেকেই বুঝে নাও তুমি কোন ক্লাস থেকে বিলং করো। ফারিন মুখখানা চুপসে গেল অজ্ঞতা। শিশির আর দাঁড়ায়নি। কথাগুলো শুনিয়ে গটগটিয়ে হাঁটা ধরেছে নিজের পথে। গ্রাম থেকে শহরে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমেছে। শুভ্র গিয়েছিল দুপুরের পর, ফিরেছে ওদের সবাইকে একসাথে নিয়ে। সে গিয়ে রোদ্রের নাগাল পায়নি। তার আগেই রৌদ্র বেরিয়ে এসেছে। এই ছেলের মতিগতি বোঝা বড্ড দেয়। কি করে কে জানে। অবশ্য শুভ্র এখন খানিকটা অবগত সিক্রেট মিশনে নিয়ে। সেও আজকাল যোগ দিয়েছে সিরাত আর আদ্রের সাথে। সেদিন বাড়ি ফিরেই আর রৌদ্রের কাণ্ড সিরাতের কানে তুলেছে দুই ভাই। ওরা তিন ভাই বোন এখন একদল। মেয়েরকেও টানা হবে। সাফাটা বোকা, না হলে ওকেও টানা যেত। কিন্তু ওই মেয়ে বুদ্ধু, তার ওপর মুখ পাতলা। বোকার মতো কথা কখন সবটা মেঘার কাছে উগড়ে দেবে তা সে নিজেও জানবে না। ওর কথা বাদ। সিরাত, আদ্র, শুভ্র আর মেহের এরা চারটে মিলে মিশনে নেমেছে। সিরাত, আদ্র, শুভ্র আর মেঘা এরা চারটে মিলে মিশনে নেমেছে। বেপরোয়া রোজো আর জেদি মেঘাকে এক করেন মিশন। মেঘাকে ছাড়া যাবে না, আর রোজোকে ওকে ছাড়তে দেওয়া যাবে না। রোজো রক্তটা সে কখনো নিজের অনুভূতি প্রকাশ করবে না কারোর সামনে। নিজের ইগো দাম্ভিকতা বজায় রেখেই উদ্ধত চালাবে সে। এখনো চালাচ্ছে। সেই বিদেশ থেকে ফেরার পর হতেই মেঘার ওপর অপ্রত্যাশিতভাবে খাটাচ্ছে নিজের অধিকার। এ কদিনে রৌদ্রের ভাবগতি বোঝা হয়ে গেছে ওদের। বইয়ের প্রতি টান জেগেছে বেপরোয়া ছেলের। এই টান কতদূর গড়াতে পারে তাই দেখার পালা। রাতের ডিনার শেষে বাড়ির দুই কর্তা ড্রয়িং রুমে বসে আছেন। গিন্নিরা ব্যস্ত কিচেন গোছাতে। মেঘা আর সাফার রুমে উঠেছে খেয়ে দিয়ে। কাল ভার্সিটি আছে, পড়াশোনা গুছিয়ে নিচ্ছে টুকটাক। সদর দরজায় বেল বাজলো এমন সময়। ঘড়ির কাঁটা 9টার দৌড়ে। এত সময় পর কে আসতে পারে? রবিনা কবির দরজা খোলার জন্য এগোতে গেলে তোফায়েল কবির বাধা দিলেন। নিচে গিয়ে খুলে দিলেন দরজাটা। গেটের দারোয়ান দাঁড়িয়ে আছে সদরের সামনে, সাথে আরেকজন। তোফায়েল কবিরকে দেখা মাত্রই দারোয়ান স্বভাবত হেসে পাশের লোকটাকে ইশারা করলেন। ইনি এসেছেন পার্সেল নিয়ে, খুঁজেছেন আদ্রকে। তোফায়েল কবির লোকটাকে পাশে বিশাল আকারে একটা ফ্রেম মতো কিছু লক্ষ্য করলেন। প্যাকেজিং করা ভালো মতো। ভেতরে কি আছে জানা নেই। লোকটা সাবধানী হয়ে ধরে রেখেছেন সেটাকে। আদ্র আবার কি আনিয়েছে কে জানে। ছেলেটাকে ডাকা মাত্রই ছেলে তার ঘর থেকে নিচে নামলো তড়িঘড়ি করে। সদরের বাইরে লোকটাকে দেখে মুখ ফাঁক করলো। দ্রুত বলল স্বাভাবিক কণ্ঠে, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে নিয়ে আসুন। দারোয়ান সহায়তা করে তাই করলো লোকটা। বড় পার্সেলটা বস্তাটাকে ভেতরে নিয়ে আসা হলো। তোফায়েল কবির শুধালেন, কি আছে এতে? ওই ফ্যামিলি পিকচার ভাইয়ার বিয়েতে তুললাম না, সেটা ফ্রেম বাঁধিয়েছে। সদর বরাবর ডাইনিং এর সামনে দেয়ালটাতে আগে থেকে ফাঁকা করিয়ে রেখেছে আদ্র। সেখানেই সব ফটো ফ্রেম সরিয়েছে। মূল সদর বরাবর ঠিক সামনে টাঙানো হবে তাদের ফ্যামিলি ফটোটা, যাতে দৃষ্টি কারক হয় আরো বেশি। প্যাকেজ খোলা হচ্ছে। খুব সাবধানে মুড়িয়ে এনেছেন ফ্রেমটা। বেশ বড়সড়। সাফার মেঘাকে ডাকা মাত্রই ওরা নামলো ছটফটিয়ে। মেঘা টেবিলের দিকে এগোয়, চেয়ার টেনে বসে খালি গ্লাসে পানি ঢাললো খাওয়ার জন্য। সাফা চিকচিক করে শুধায়, এটা আমাদের সেই ফ্যামিলি পিকচার ফ্রেমে বাঁধিয়েছো ভাইয়া? আজও এক পলক তাকায়। বুকে হাত গুটিয়ে টান টান করে দাঁড়িয়ে ফ্রেমটা আনবক্সিং দেখছে সে। চোখ ফিরিয়ে আবার সেদিকে নজর রেখে উত্তর করলো, বেশ ভালো করেছো। আমাদেরও একটা ফ্যামিলি ফটো নেই, থাকলে কোনো গ্যালারিতে বন্দি হয়ে আছে। ফ্রেমে বাঁধানো নেই একটাও।
এটা বেশ বড়সড় করে বাঁধিয়ে ভালোই করেছ। আমি ভালো করি সবসময়। ফ্রেমটা প্যাকেজিং পুরোপুরি খোলা মাত্রই আজও মৃদু হাসল, হাত নামালো বুক থেকে। একটা হাস্যোজ্জ্বল পরিবার, মাধুর্যপূর্ণ হাসি সকলের ঠোঁটে। নবদম্পতিকে ঘিরে রেখেছে তাদের পরিবার। ছবিটাতে চাকচিক্য স্পষ্ট। শাহিনা কবির, রুবিনা কবির মুচকি হাসলেন তাদের সংসারের চিত্র দেখে। তোফায়েল কবির, তৌসিফ কবির একপাশে বসে। সাফা ভ্যাট ভ্যাট করে দেখলো। প্রথমে দেখলো নিজেকে, ওর পাশে সায়ান। নিজের ফটো ভালো এসেছে। ফিকে ফিক করে হাসলো সে। তুড়ি বাজিয়ে হাসি চওড়া করে বলল, বাহ, খুব সুন্দর হয়েছে ছবিটা। মেঘা দেখে যা। এ পর্যায়ে মেঘার ছবিটার দিকে তাকালো মাত্রই মুখ গোল করে ফেললো সাফা। সবার দৃষ্টি মেইন ফোকাস সমান বরাবর হলেও মেঘার ফোকাস বাম পাশে। ঘাড় উঁচিয়ে চোখ তুলে বাম পাশে চেয়ে আছে মেঘা। বাম পাশের জন রৌদ্র। রৌদ্রের দৃষ্টি নেই সামনে। সেও একইভাবে চোখ নামিয়েছে তার ডান পাশের অনুষ্ঠ রমণীর পানে। যেন চোখাচোখি হচ্ছে দুজনের। সাফা ভ্যাট ভ্যাট করে তাকায়। মেঘা উঠে আসার আগে বোকা মেয়েটা আচমকা বলে ওঠে ছবিটার দিকে তাকিয়ে, এ কি মেঘা, তুই ওভাবে ভাইয়ার দিকে কি দেখছিস? মেঘা থতমত খেলো, বুঝলো না। কপালে ভাঁজ পেলে চোখ শুরু করলো। পরক্ষণে সাফা আবার বলে উঠলো একই স্বরে, কি আল্লাহ ভাইয়া, এটা কি ছবি বাঁধিয়েছো তুমি? মেঘা রৌদ্র ভাইয়া তো গন্ডগোল পাকিয়েছে। ওরা তো নিজেদের দেখতেই ব্যস্ত। শোনা মাত্রই ঢক করে উঠলো মেঘা। দ্রুত কদমে এগিয়ে এসে চকিতে দৃষ্টিপাত করে ফ্রেমটার দিকে। ছ্যাদ করে ওঠে নিজের দিকে তাকানো মাত্রই। ওরা ওকে একে অপরের দিকে তাকিয়ে, বাকিরা সামনে পানে। চোখ ছোট হয়ে আসে মেঘার। রৌদ্রের স্পর্শ নিজের কোমরে পাওয়া মাত্রই বিরক্ত হয়ে রৌদ্রের দিকে তাকিয়েছিল। আর সে সময় আর ঠিক তখনই ক্যামেরা ক্লিক করা হয়। মেঘা কিং কর্তব্য বিমূঢ় হয়ে এক মুহূর্ত তাকায়, ফের সদ্বিত ফিরে সাফার কথায়। মেঘা আর রৌদ্র ভাইয়া তো ফোকাসে নেই ভাইয়া। আদ্র চাপা সরে ধমকালো কাউকে না শুধিয়ে, চুপ বুদ্ধ, যার ফোকাস যেখানে সে সেখানেই তাকিয়ে আছে। তোকে অত বুঝতে হবে না। যদি আর একটা কথা বলেছিস তো গাট্টা খাবি বলে রাখলাম। সাফা সহসা চুপসে যায়। মেঘার তাজ্জব মুখে ভঙ্গিমা দেখে ঠোঁট চেপে হাসি সংবরণ করে আদ্র। শুভ্র আর সিরাতের দিকে তাকায় ভ্রু নাচিয়ে। তোফায়েল কবির কিছু উঠে এসেছেন দেখার জন্য। ছবিটা দেখা মাত্রই পেছনে হাত গুটিয়ে নিলেন তিনি। গুরুগম্ভীর করলেন নিজেকে, গলা ছাড়লেন। বাঁধানোর মতো আর ছবি পাওনি? এটাই পেয়েছো? এটাই ভালো এসেছিল আব্বু। ছবি টানানোর জন্য লোকটার তাড়া দিল বিলম্ব না করে। আপনি এটা টাঙিয়ে দিন। তাই করলো লোকটা। দ্রুত টাঙিয়ে দিয়ে তিনি আর পারিশ্রমিক নিয়ে চলে গেলেন। মেঘা হাত নামিয়েছিল লজ্জায়। পিটপিট করে চোখ তুলে আর চোখে তোফায়েল কবিরকে দেখে আর থাকতে পারল না। গা বাঁচিয়ে সবার নজর থেকে বাঁচতে উপরে উঠল দ্রুত পায়ে। সাফা আদ্রের কাছাকাছি দাঁড়ালো। ছবিটার দিকে তাকিয়ে বুকে হাত গুটিয়ে নেয়। অন্য হাতে চোয়ালে ঠেকিয়ে ভাবুক ভঙ্গিতে দাঁড়ায়। বলে, ভাইয়া, কি হলো এটা? আই কন্টাক্ট। তোর মোটা মাথায় এসব ঢুকবে না। হুম, ঢুকছে। কি ঢুকেছে জানো? চেয়ে ছবিটার দিকে। কি দেখেছো? কি দেখছো বুঝলে না? ওয়েট, আমি দেখাচ্ছি। দেখো ছবিটার দিকে। ভাইয়া আর মেহের আপু কাপল। আম্মু, আব্বু, মামনি আর বাবাই ওরাও কাপল। সিরাত আপু আর আহিয়ান ভাইয়া ওরাও জোড়া জোড়া। মেঘার রোজও ভাইয়াও জোড়া আছে। আমার পাশে সায়ান ভাইয়া। ছবিতে হলেও আমাদের জোড়া আছে, মানে কাপল মনে হচ্ছে আর কি। কিন্তু দেখো পুরো ছবিটার মধ্যে তুমি একলাই বেচারা, সিঙ্গেল ম্যান। কেউ নেই তোমার পাশে। তোমাকে এক কোণে রেখেছে সবাই। ইস ভাইয়া, সো স্যাড। কোনো পার্টনার নেই তোমার। ইস ইস। এজন্যই মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছ। আমি বুঝি, তোমার কষ্টটা বুঝি, কিন্তু আফসোস বাড়ির কেউ বোঝে না। আর কতদিন সিঙ্গেল থাকবে এভাবে? সহ্য কটমট করে তাকিয়ে আছে তার দিকে। সাফা পাত্তা দিল না তেমন একটা। একটু থেমে ঢোক গিলল, আবার বলল, আহারে বেচারা আদ্র ভাইয়া, সিঙ্গেল থাকতে থাকতে শুকিয়ে যাচ্ছ। টেনশন করো না, আমি মামুনি আর বাবাইকে বলবো তোমার জন্য একটা বউ গিফট করতে, কেমন?
আমাকে ধন্যবাদ দিতে হবে না। রিটার্ন হিসেবে কয়েকটা চকলেট দিও তাতেই হবে। যদি বলো তাহলে এক্ষুনি মামুনি বাবাইকে বলি। মেয়েটা আর কথা বলতে শেষ করতে পারল না। আদ্র রেগে মেগে ব্লাস্ট হওয়ার আগেই ঢোক গিলে সে কদম পেছালো। বাকিটুকু শেষ করার জন্য মুখ খোলার আগেই সবার সামনে ওর দিকে তেড়ে গেল আদ্র। টুকটুকির বাচ্চা, আদ্র ভাইয়ার বাচ্চা, আমি তো তোমার ভালোর জন্যই বললাম। মামুনি, তোমার ছেলে আমাকে মেরে ফেললো, বাঁচাও। চলবে। কেমন হয়েছে পর্বটি জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।